2/3 মেজরিটি নিয়ে সংসদে গেল, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল, তারপর থেকে নানান ঝামেলার সূচনা আসলে সেখান থেকেই। এখনো আবার 2/3 বা মেজরিটি। নিশ্চুপ জামাত থাকবে সেই আওয়ামী লীগ জমানার জাতীয় পার্টির মতো, এটা কোয়াইট ইম্পসিবল। সারা বাংলাদেশে আওয়ামী লীগ হয়তো 10-12টা সিট পেত। আপনি দেখেন জাতীয় পার্টির ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, সবগুলো বুদ্ধি আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, স্বয়ং শেখ হাসিনার মাথায় প্রতিটা মুহূর্তে কিলবিল কিলবিল করে। কারো কল রেকর্ড, কারো জিনিসগুলো, এগুলো সেই আমার জানা মতে 12-13 সন থেকে এগুলো তার মানে করতে পারে বা প্রশাসনকে চলে যেতে ব্ল্যাকমেইল পারে। করতে পারে আওয়ামী লীগ এখন। ব্ল্যাকমেল এখনো করছে, আগামীতে করবে। এই তারেক রহমান সাহেবকে ক্ষমতা আনার পেছনে এখানে ভারতের একটা বিরাট ভূমিকা থাকতে পারে। ভারত কি করতে পারে যাতে আসলে নির্বাচনের ফল প্রভাবিত হয়? এখন একজন সেনাবাহিনী প্রধান বলছে যে ডিজিএফআই এর অফিসে ভারতের একটা অফিস ছিল, রয়ের একটা অফিস ছিল। এটা চারটিখানি কথা না, এটা কোর্টে গিয়ে সে সাক্ষ্য হুম। দিয়েছে। বাংলাদেশ থেকে হ্যাঁ, অ্যারেস্ট ভারতে করে নিয়ে ভারতে গেছে। নিয়ে গেছে। হ্যাঁ, ভারতে নিয়ে গেছে। অসংখ্য ঘটনা। মানে কেমন মনে হচ্ছে সংসদটা এবার কেমন হবে? মানে একটা ওয়াজের কারখানা হয়ে যাবে সেখানে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন লুৎফুজ্জামান বাবর, এখনো দেখলাম স্লোগান উঠছে যে তাকে এবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান। আমার কাছে মনে হচ্ছে যে তার যে ক্যাবিনেটটা হবে, সেই ক্যাবিনেটটা সবাই আশ্চর্য হবে। রাষ্ট্রপতি কে হতে পারেন? আর সংসদে যাচ্ছেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তার অন্যদিকে এটিএম আজহারুল ইসলাম। যেমন আইটিএম আজহার সাহেবের সাথে আমি ছিলাম, মানে জেলখানাতে ছিলাম এবং একই রুমে ছিলাম। মানে এক বাক্যে সবাই সেই দলকে মানে সেটিকে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী বলে। কামরুজ্জামান এবং কাদের মোল্লা এই দুজনের সামনে কলম ধরবে হুম। বাংলা সাহিত্য, ইতিহাস, রাজনীতি, কোনো একটা বিষয় নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগে প্রথম সারির একজন সিঙ্গেল নেতা নেই। এই মানুষগুলোকে আমরা মেরে ফেলেছি। এখন এমবিবিএস ডাক্তার হয়তো মুখের কথা না, তার স্ত্রী ডাক্তার, তার ছেলে মেয়ে ডাক্তার, তার একটা ফ্যামিলি পড়ল, যেমন তাকে আমি পারি না, এখন তাকে নাম দিয়ে দিলাম সুম্মা শফি। মোট ভোটার সংখ্যা হচ্ছে 3,99,909 জন। ভোট পড়েছে 7,81,500। আগের বার তো তাহাজুদের সময় হয়েছে, এবার হয়তো লাইলাতুল মাগরিবের সময়। 35 বছরে প্রথমবার দেশ পেতে যাচ্ছে একজন পুরুষ প্রধানমন্ত্রী, বিরোধী নেতাও পুরুষ, এবং দুজনই প্রথমবারের মতো নির্বাচিত হয়ে যাচ্ছেন সংসদে। বিশাল ব্যবধানে জয় পাওয়া, মুক্তিযুদ্ধের পক্ষে ঝাঁঝালো অবস্থানে থাকা মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যাচ্ছেন সংসদে, একই সাথে যাচ্ছেন বিশাল ব্যবধানে জয় পাওয়া, যুদ্ধাপরাধের দায়ে একদা ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। সব মিলিয়ে কেমন হবে সংসদের চেহারা, কেমন হবে সরকারের চেহারাও, কে হতে পারেন রাষ্ট্রপতি, কে স্বরাষ্ট্রমন্ত্রী, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারেক রহমানের বিএনপি কেমন চালাবে দেশ, এসব নিয়ে আলোচনায় আমার আজকের অতিথি সাবেক সংসদ সদস্য, রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি। জনাব গোলাম মাওলা রনি, বাংলাদেশের ডিপ স্টেটে আসলে কে বা কারা থাকেন? আপনিও থাকতে পারেন, আমিও থাকতে পারি। মানে ডিপ স্টেট, মানে ডিপ কথাটা বলতে তো গভীরের কোনো একটা বিষয়, গোপন একটা বিষয়। তো এই যে ধরেন আপনি কথা বলছেন, আচ্ছা মিস্টার রনি বলেন তো ডিপ স্টেট কি, অথচ মেবি ইউ আর দ্য এজেন্ট অফ ডিপ স্টেট। আবার আমাকে জিজ্ঞেস করলেন, আমি বললাম যে আরে বাবা কি বলেন, আমি হয়তো ডিপ স্টেট নামই শুনিনি। পরে দেখা গেল আমিও হয়তো এই এজেন্টের মধ্যে আছি। এই কারণে এইবার ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যাবিনেট যেভাবে গঠিত হলো, আপনি আমি কি কল্পনা করেছি এই লোকগুলো কোথা থেকে এলো, কিভাবে, কোথায় ছিল লুৎফি সিদ্দিকী, কোথায় ছিল অমুক জিনিসগুলো হলো। তো ওইরকম হঠাৎ করে ফলে একদিন বাংলাদেশে দেখা গেল যে আপনি স্পিকার হয়ে গেছেন, আগের শিরিন শারমিন চৌধুরী স্পিকার ছিল, ভবিষ্যতে আর এক শিরিন এসে দেখা গেল পার্লামেন্টের শিরিন না। স্পিকার হয়ে গেছে এখন। হ্যাঁ, শারমিন আর কি হতো, হয়তো শিরিন শারমিন, তো শিরিন শারমিন হয়েছে, আর এখন শিরিন বা শারমিন স্পিকার হয়ে গেছে। আচ্ছা। আমেরিকা থেকে দেখা গেল, আমেরিকা থেকে হয়তো আপনাকে পাঠাই দেওয়া হয়েছে, আপনি তো খুব মিষ্টি মিষ্টি কথাবার্তা বলে সবাইকে করতেছেন না, একেবারে নিরপেক্ষ। পরে দেখা গেল আপনিও ডিপ স্টেটের লোক। তো এইরকম মানে যারা এই বিভিন্ন এজেন্সির সাথে কাজ করে বা এজেন্সি যাদেরকে রিক্রুট করে, এটা এত কৌশলে করে যে একজন হামিদ কারজাই, একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, একজন আসিফ নজরুল, একজন আদিলুর রহমান শুভ্র, একজন রেজওয়ান আরা, মানে এরা মঞ্চে না আসা পর্যন্ত আপনি বুঝতে পারছেন না যে আসলে তারা কারা। আপনার কি মনে হয় ওনারাও ডিপ স্টেটের এজেন্ট? না না না, আমি এখন ওনারা ডিপ স্টেটের না, সারা বাংলাদেশ বলছে, আমি কি বলি বা না বলি আপনার বলায় কিছু আসে যায় না। দ্য হোল কান্ট্রি ইজ টেলিং যে কি হচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশে শেখ হাসিনা বলে গেছে এখন এটা ডিপ স্টেট, এরা এরা ডিপ স্টেটের লোক। কে কি বললো না না বললো, বসন্ত এসে গেছে, কোকিল গান গাইছে। তো ইট ডাজ নট ম্যাটার, আপনি বন্ধ করতে পারবেন না মানুষের মুখ।
আচ্ছা, মানে ডিপ স্টেট নিয়ে ইন্টারেস্টিং তথ্য পেলাম। যাই হোক, সংসদের চেহারা কেমন হবে, বা আপনি অবশ্য বলছিলেন যে 2/3 মেজরিটিতে শঙ্কার কারণ আপনি আগের মতো দেখেন না। কিন্তু আরও কিছু বিষয় আছে, সেগুলো নিয়েও একটু কথা বলি। যে এই বিষয়টাও আলোচনায় আসছে, 35 বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী হচ্ছেন এবং একই সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী পুরুষ বিরোধী দলীয় নেতা হচ্ছেন, এবং দুজনেই সংসদে প্রথমবারের মতো যাচ্ছেন। সংসদে অনেকেই আছেন, মোটামুটি অর্ধেক যারা প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। এই বিশ্লেষণটাও দেখছিলাম। মানে কেমন মনে হচ্ছে সংসদটা এবার কেমন হবে? ভালো হবে, বেশ উত্তেজনা হবে। যেমন জামাতের যারা লোকজন আছে তারা ঘন ঘন আরবি বলার চেষ্টা করবে, তারপরে বিভিন্ন শব্দ বলবে, ইমানের কথা বলবে, একিনের কথা বলবে, ইমতিহান বলবে, এগুলো শুনতে মানে একটা ওয়াজের কারখানা হয়ে যাবে সেখানে। এবং অনেক মানুষ, জামাতের যারা লোকজন আছে তারা যখন সেখানে ওয়াজ করবে, সংসদে আমরা এভাবে 80-র দশকে যেভাবে পার্লামেন্টের উপভোগ করতাম, এবার এইভাবে সেভাবে করবে। এমনকি সংসদে যদি জিকিরের আসর বসে, হুম। যে তাহেরি যে জিকির করে না, সেই ডিজে জিকির, এরকম জিকির আজকার যদি হয়, মিলাদ হয়, কিয়াম হয়, তাহলে তো দেখবেন ধর্মপ্রাণ যারা মুসলমান তারা সব কাজকর্ম বাদ দিয়ে টেলিভিশনে এটা দেখবে আর কি। তাহিরি অবশ্য হেরে আবার গেছেন, কিন্তু আমির হামজা যাচ্ছেন সংসদে। হ্যাঁ, ওই তো আমির হামজা কি পাশ করছে? হ্যাঁ, হ্যাঁ। ও মাই গড, তাহলে কুষ্টিয়া। আমির হামজা তো অনেক, হ্যাঁ আমির হামজা তো অনেক ভালো ওয়াজ করে, অনেক ভালো ওয়াজ করে, ফলে সে যদি ওখানে রাশমিকা মানে মান্দানার টান চেহারার দেয়। কাটিং ভালো ইত্যাদি বক্তব্য আমরা হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 157টা দেশের মধ্যে 1 নাম্বার কাটিং চেহারা। রাইট রাইট রাইট, ওটাই বলতেছি। তো ওটা এই জিনিসগুলো মানে হিজ ভেরি স্মার্ট ফেলো, এবং সে হয়ে আসছে কুষ্টিয়ার মতো জায়গাতে, চারটিখানি কথা নয়। তো সে জি। যখন ওখানে কথা বলবে, তার সামনে সে যখন মঞ্চ নিবে, এমন বিষয়ে কথা বলবে, স্পিকার চেষ্টা করলেও তার সময় কমাতে পারবে না। সে দেখা গেল যে দেখেন, মাননীয় স্পিকার, আমি এখন কোরআনের এই আয়াতটি বলবো, 5 মিনিট তার সময় সে টেনে নিয়ে গেল 50 মিনিট। এবং সে যদি টাস করে বলে ফেলে যে এটা এমন একটা দেশ, মুসলিম দেশ, শতকরা 98% মুসলিম, এই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ দাড়ি রাখে না, তারেক রহমানের মুখে দাড়ি নাই, এই অবস্থা, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো আল্লাহ, আমরা সবাই মুনাজাত করি যেন তারেক রহমান সাহেবের, উনি হুম। একটু মসজিদে যান, রীতিমতো দাড়ি রাখেন, সবাই টেবিল থাপড়িয়ে থাপড়িয়ে এই কথাগুলো বলবে। এবং তারেক রহমান সাহেবের অবস্থা তখন কি হবে? আপনি চিন্তা করেন হাসনাত আব্দুল্লাহ যে স্টাইলে হুম। মঞ্চে বক্তব্য দিয়ে যাচ্ছেন, ওইভাবে যদি সে সংসদে বক্তব্য দেন, ওইভাবে দাঁড়িয়ে সে যদি ওইভাবে বলেন, কি অবস্থা হবে? তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে মির্জা আব্বাসের জীবন হারাম করে দিয়েছেন, ওই নাসিরুদ্দিন পাটোয়ারির স্টাইলে যদি পার্লামেন্টে বসে সমস্ত জাতির সামনে এই মির্জা আব্বাসকে আবার আক্রমণ করা হয়, বিশ্বাস করেন উনি ওই পার্লামেন্টের মধ্যে হার্ট অ্যাটাক করবেন, এতে হুম। কোনো সন্দেহ নেই। উনি যদি কোনো মন্ত্রণালয়ে থাকেন, আর নাসিরুদ্দিন পাটোয়ারি যে স্টাইলে বলেছে, তার সাথে যদি হাসনাত আব্দুল্লাহর মুখে ওই কথাগুলো আসে, আক্তারের মুখে ওই কথাগুলো আসে, নাহিদের মুখে এই কথাগুলো আসে, ফলে পার্লামেন্ট খুব সহজ পার্লামেন্ট হবে না। হুম। এরপরে রুমিন ফারহানা আছে, তার হাস আছে। হ্যাঁ, তো সেই রুমিন ফারহানা যদি কোনো কারণে জামাতের সঙ্গে রুমিন ফারহানার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, খুব হুম। যেগুলো, তো সে খুব জেদি মেয়ে, তো ভীষণ রকম জেদি মেয়ে। সে তো বিএনপি দ্বারা প্রচন্ড অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বিএনপির সঙ্গে তার হবে না। এবং ওই জায়গাটা যদি জামাত তাকে ওন করে ফেলে, ফলে এক শেখ হাসিনাকে যেভাবে রুমিন ফারহানারা জামাতে মানে অন করে ফেলবে? ব্যস্ত জামাত যেই রেখেছে। পর্দা পুশিতার কথা কোট আনকোট বলেন না না না, জামাতের পর্দা লোকজন। না না, জামাতের পর্দা বলে এখন রুমিন ফারহানার যে পর্দাটা, ওটা তো মানে শালীন। আপনি যে পোশাক পরছেন, পর্দা বলতে তো আসলে মানে একেবারে চোখ দুটো খালি ডেকে রাখবে, নট লাইক যদিও দ্যাট, জামাতের মানে মহিলা জামা। উইং এর মানুষ মানে যারা আছেন তাদেরকে ওরকমই দেখি। শুধু চোখ ছাড়া না তেমন কিছু ওরা দেখা যায় না, চশমাও হ্যাঁ, আবার পরেন। ওটা আছে, কিন্তু তার মধ্যে ওই যে কি এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলা আছেন, মোনামি, সেও তো আছে, হুম। মোনামি আছে। এবং আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি জামাতে যোগদান করেন, আপনাকে ওরা ওই বোরকা পড়তে বলবেন, আপনার এই স্টাইলে তারা নিয়ে নেবে আর কি। হুম। বিকজ ওরা তো আসলে রাজনীতি করতে আসছে, বুঝছেন, রাজনীতি করছে। ফলে রুমিন ফারহানার যে মেকআপ গেটআপ আছে, ইটস ওকে। এখন সে যদি টাইট জিন্স পড়তে চায়, প্যান্ট পড়তে চায়, তখন হয়তো জামাত বলবে যে না, এটা ঠিক না, হচ্ছে না। মোনামি ম্যাডাম কিন্তু কিন্তু কিছু বলেন না, অতএব অসুবিধা নেই। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বলে না। তো যার জন্য যে আপনারা যে আবহমান বাংলার যে শাড়ি পরে আছেন, যেভাবে স্বাভাবিক আছেন, বা ইভেন আপনি যদি মমতা ব্যানার্জির মতো চলতে চান, ইটস এ ডিসেন্ট, হুম। এটা ডিসেন্ট, এর জামাত নিষেধ করবে না, এটা নিয়ে সমস্যা হবে না আর আচ্ছা, মানে আমার জামাতে যেতে কোনো বাধা নাই। কি। না না, আপনার কাছ থেকে ক্লিয়ারেন্স পেলাম। আচ্ছা, গোলাম রনি একটু যেহেতু একটু মানে একটু হাস্যকর কথাবার্তা, মানে হাসি রসাত্মক কথাবার্তাই হচ্ছে, এটা একটু আপনার পার্সোনাল নোটে জিজ্ঞাসা করি যে আপনি কি সংসদে মিস করেন? বলছিলেন যে চেয়ার থাপড়ায় মানে টেবিল থাপড়ায় কথা বলবেন, বা সেই একটা ভাইব্রেন্ট সংসদ হবে বলে আপনি বলছেন। আপনি মিস করেন সংসদে? না না, আমি একেবারে মিস করি না। বিকজ আমি আসলে 5টা বছর সংসদ সদস্য ছিলাম,
এটা আমার কাছে আকর্ষণীয় ছিল না। আমার জীবন হারাম হয়ে গিয়েছিল, আমার ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত পারিবারিক জীবন। ফলে ওটা অনেকের কাছে আনন্দের হতে পারে, কিন্তু আহ, ওই এমপি হওয়া ছাড়াও আমার অন্তত আরো 10টা সুন্দর সুন্দর কাজ আছে যেটা আমি করতে পারি, আমি করে যাচ্ছি। জীবনে সফলতা রাজনীতির মধ্যে নয়। আর মানুষ যে কারণে রাজনীতি করে, মানুষ মানুষকে পরিচিত, সবাই আপনাকে চিনবে, তারপরে সবাই আপনার কথার গুরুত্ব দেবে, সবাই আপনাকে, মানে আপনি যে কোনো মানুষের সমস্যার সমাধান করতে পারবেন। তো ওটা আসলে আল্লাহ আমাকে এমনি দিয়ে দিয়েছে। মানে আমি এমপিগিরি ছেড়ে দিয়েছি 2014, কিন্তু 14 থেকে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়নি যারা এমপি আছেন, মন্ত্রী আছেন, তাদের কারোর চাইতে কোনো অংশে আল্লাহ আমাকে সমাজে খারাপ রেখেছে। আমি নিঃসন্দেহে একটা টেলিফোন জনপ্রিয় করলে বক্তা আপনি সবচেয়ে ভালো একজন, আছে। একদমই হ্যাঁ, হ্যাঁ, এবং ওইটা আছে। প্রভাবশালীও বটে। আসি এবার আবার একটু সংসদের চিত্র বা ধরি যে সরকার কেমন হবে বা সামনের সরকার কিভাবে চলবে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। ধারণা করতে পারেন রাষ্ট্রপতি কে হতে পারেন এই এই মানে নতুন সরকার, নতুন রাষ্ট্রের প্রধান সরকার কাকে না, পেতে এটা আমি যাচ্ছে? এটা আমি ধারণা করতে পারি না, আর আমি এটা ধারণা করিও না। এর কারণ হলো যে আমার যেটা প্রয়োজন নেই, সেই বিষয়গুলো প্রেডিক্ট করি না। আমি সাধারণত রাজনীতির যে বিষয়গুলো, হুম। এটা এটা কি হতে পারে, কিন্তু কোনো ব্যক্তি কে হতে পারেন, কে মন্ত্রী হবেন, কে হবেন না, কে নমিনেশন পাবেন, এই বিষয়গুলো নিয়ে আমার কখনোই মাথা ব্যথা ছিল না। আমি যারা এখনো রাষ্ট্রপতি হবেন তার সাথে অনেক বড় বড় রাষ্ট্রপতিদেরকে আমি দেখেছি, তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল। সেই জিল্লুর রহমান সাহেবের মতো মানুষ, বি চৌধুরীর মতো মানুষ, এরশাদ সাহেবের মতো মানুষ, খুব ক্লোজলি আব্দুল হামিদের মতো, অতীতে যারা, ইভেন চুপ্পু সাহেব, সবার সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল। ফলে বাংলাদেশে তো এদের সাথে এমনি বড় কাউকে দেখি না, একমাত্র রেহমান সোবহান সাহেব ছাড়া আর কাউকে দেখি না। শ্রদ্ধেয় ডাক্তার কামাল সাহেব আছেন, কাউকে দেখি না যে যিনি রাষ্ট্রপতি হলে তার প্রতি আমার আকর্ষণ বোধ হতে পারে। মোরালেস আমার পরিচিত লোকের মধ্যে অনেকে হবে, বলে কি যে হলেন, আমি এখন একজনের নাম বললাম, বাকি 10 জনের রাগ করে যে রনি আমার হুম, নামটা হুম। কেন বললো না। হ্যাঁ, এটা সমস্যা হয়ে যায় আর কি, আচ্ছা। তাদের জন্য আই ডু নট ফিল তারপরেও আরেকটু বলা উচিত সমস্যা না। আপনাকে দেই। দেখেন এটা বলতে চান কিনা, না চাইলে এটাও স্কিপ করতে পারি আমরা। সেটা হচ্ছে যে তারেক রহমান বলছেন তার প্রধান বা প্রায়োরিটি বা গুরুত্ব হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ। যার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আগে আমরা দেখেছি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন লুৎফুজ্জামান বাবর। এখনও দেখলাম স্লোগান উঠছে যে তাকে এবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান। এরকম একটা তার এলাকাবাসী সম্ভবত এই স্লোগানটা দেখছেন, আমি দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটার কোনো ধারণা করতে পারেন কে হতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী? মানে তারেক রহমান সাহেবের মানে উনি ওনার চিন্তা চেতনাটা অন্যরা প্রেডিক্ট করতে পারেন। ওনার নিজস্ব একটা কিচেন ক্যাবিনেট আছে, আপনজন কিছুগুলো লোকজন আছেন, যেমন ওই মাহাদি আমিন আছেন, সানি আছেন, মানে সব ইয়াং, লন্ডন থেকে তিনি যাদেরকে নিয়ে এসেছেন, এরা ওই একটা কিচেন ক্যাবিনেট, এদের সঙ্গে আলাপ আলোচনা উনি বেশিরভাগ ক্ষেত্রে করেন আর কি, যেটা। আর উনি যে সিদ্ধান্তগুলো নেন, সেই সিদ্ধান্তগুলো 1 মিনিট আগেও অন্য কেউ জানতে পারে না দলের মধ্যে। ফলে আমার কাছে মনে হচ্ছে যে তার যে ক্যাবিনেটটা হবে, সেই ক্যাবিনেটটা সবাই আশ্চর্য হবে। সবাই আশ্চর্য হবে, আমরা যে জিনিসগুলো চিন্তা ভাবনা করছি ঠিক সেইভাবে না হওয়ার সম্ভাবনা বেশি, খুবই বেশি। এবং তিনি তার মতো করে করবেন, আমি যতটুকু তার সম্পর্কে জানি বা বুঝি, আমার কাছে মনে হচ্ছে যে ইজ এ সারপ্রাইজিং ম্যান। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন। শুরুতেই যে প্রশ্নটা করি, মানে খুব স্বাভাবিকভাবেই নির্বাচন গেল, অনেক প্রতীক্ষিত নির্বাচন, অনেক অনিশ্চয়তা ছিল এই নির্বাচনকে দিয়ে হবে কি হবে না, শেষ পর্যন্ত গেল এবং বিএনপি একদম অ্যাবসলিউট মেজরিটি বা 2/3 মেজরিটি যাকে বলে সেটি নিয়ে সংসদে যাচ্ছে, সরকার গঠন করতে যাচ্ছে। মানে এই যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা, এটার অভিজ্ঞতা আমাদের যে খুব ভালো তা না। আপনার যে প্রাক্তন দল আওয়ামী লীগ, তারা যখন ব্যাপক জনপ্রিয়তা, তারপরে তারা 2/3 মেজরিটি নিয়ে সংসদে গেল, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল, তারপর থেকে নানান ঝামেলার সূচনা আসলে সেখান থেকেই। এখনও আবার 2/3 মেজরিটি, কোনো শঙ্কার কারণ দেখেন? না, এখন মানে আগের মতো আওয়ামী লীগ যেটা করতে পেরেছিল সেটা পারবে না। এ কারণ হলো 11-11 সময় প্রধান যে দল ছিল বিএনপি, বিএনপির একেবারে রীতিমতো মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। তারপর জামাতের উপর অবশিষ্ট ছিল জামাত। বিএনপি সহযোগী রূপে জামাতও মেন্টালি একটা দুর্বল ছিল 2008-9 সালে। তারপর যখন তাদের মানে বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরু হলো, তখন এই দলটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, পুরো পুরো মাঠ ছিল খালি। কিন্তু এখন যেটা হলো কি, এখন বিএনপির জন্য যতই মেজরিটি হোক না কেন, জামাত প্রায় 70টি সিট নিয়ে তারা সংসদে,